নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। এসআইআর নিয়ে নেতাজি ইন্ডোরে মমতার সভা পাল্টা প্রস্তুতি শুভেন্দুর। ঠাকুরবাড়িতে ফের শান্তনু সুব্রত বিবাদ, বিজেপি জেলা সভাপতির গাড়ির চাকায় তালা দলেরই একাংশের। বিচার দিতেই হবে দীপুর পরিবারের পাশে ভারত, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নয়াদিল্লির। দীপুর হত্যার বিচার চাই অশান্ত বাংলাদেশ নিয়ে প্রথম বিবৃতি নয়াদিল্লির। বিজেপি নেতার নামে বাংলায় এলো ৫৫টি বাইক, বিহারের নম্বর প্লেট ঘিরে তরজা রাজ্য রাজনীতিতে। মূর্তির প্রশংসা করেছেন মেসি, সমালোচনা ফুৎকারে উড়িয়ে দিলেন দাবি সুজিত বসুর। নির্লজ্জ প্রশাসন, জয়নগরে হিন্দু দেবীর মূর্তি ভাঙচুরের ঘটনায় মমতা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন শুভেন্দু। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। ডিসেম্বরের শেষ সপ্তাহে কনকনে ঠান্ডার দাপটে কাঁপছে কলকাতা, কিন্তু সেই শীতল আবহে সোমবার রাজনৈতিক উত্তাপ ছড়ানোর সম্ভাবনা প্রবল। সপ্তাহের প্রথম দিনে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিএলওদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সেই সভার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে সোমবার শহরে রাজনৈতিক সংঘাতের আবহ। সূত্রের খবর, সোমবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা ও তৎসংলগ্ন জেলার বাছাই করা বিধানসভার বিএলওদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কলকাতার 11টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি জেলার বাছাই করা কিছু বিধানসভা কেন্দ্রের বিএলওদের ডাকা হয়েছে এই বৈঠকে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া পরিস্থিতিতেই এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় বলে রাজনৈতিক মহলের ধারণা। এসআইআর পর প্রথম পর্যায়ে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সারা রাজ্যে প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। শতাংশের বিচারে সবচেয়ে বেশি ভোটার বাদ যাওয়ার নজির গড়েছে কলকাতার 11টি বিধানসভা কেন্দ্র। সেই তালিকায় মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুরও রয়েছে। যদিও ভবানীপুরের বিএলওদের নিয়ে গত সপ্তাহে কালীঘাটের বাসভবনে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন বিএলওদের নিয়ে আরো বৃহত্তর পরিসরে আলোচনা হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে সোমবার সভামঞ্চ থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হতে পারেন মুখ্যমন্ত্রী। বিজেপি জেলা সভাপতির গাড়ির চাকায় তালা মারল দলেরই একাংশ, সেই ঘটনা নিয়ে শুরু হলো কটাক্ষ পাল্টা কটাক্ষ। ফের প্রকাশ্যে এলো শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরের বিবাদ। মানগাঁ ঠাকুরনগরে মতুয়া ঠাকুর বাড়ি ঘিরে এই ঘটনায় ফের দেখা দিল বিজেপির গোষ্ঠী কোন্দল। এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপি জেলা সভাপতির গাড়িতে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠল গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও তার অনুগামীদের বিরুদ্ধে। ওই ঘটনা নিয়ে রবিবার গাইঘাটার ঠাকুরবাড়িতে ফের দুই ভাই বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের মধ্যে বিবাদ প্রকাশ্যে চলে এলো। জানা গিয়েছে, বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিকাশ ঘোষ এদিন সকালে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে ঠাকুর বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় সুব্রত ঠাকুরের নেতৃত্বে কিছু বিজেপি কর্মী সমর্থক বিকাশ বাবুকে ঘিরে ধরে। গাইঘাটা 1-এর মণ্ডল সভাপতিকে হবে তা জানতে চাওয়া হয়। সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বিকাশ বাবু চলে যান। অভিযোগ, 4 মাস ধরে বিকাশ ঘোষ ওই এলাকায় দলের আগামী দিনের মণ্ডল সভাপতির নাম ঘোষণা করছেন না। অভিযোগের পরে উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা সুব্রত ঠাকুরের নেতৃত্বে বিকাশ ঘোষের গাড়িতে তালা মেরে দেন। 4 চাকা গাড়ির সামনের চাকায় শিকল দিয়ে তালা মারার কারণে আর সেটি চলতে পারবে না। এই ঘটনা জানাজানি হতে ঠাকুরবাড়ির চত্বরে উত্তেজনা দেখা দেয়। যদিও পরে শান্তনু ঠাকুরের জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে বেরিয়ে এই শিকল খোলার ব্যবস্থা করেন। অভিযোগ, সেই সময় শান্তনু ও সুব্রত দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। প্রকাশ্যে দুই নেতা কিভাবে বিবাদ করতে দেখে শুরু হয় চর্চা। ফের গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে আসে। শান্তনু ঠাকুর বলেন, বিজেপি জেলা সভাপতি বিকাশ ঘোষ আমার কাছে একটি দরকারে এসেছিলেন। সেই সময় সুব্রত ঠাকুর জোর করে গাইঘাটার মণ্ডল সভাপতি কাউকে করতে চান, কিন্তু এটা দলীয় সিদ্ধান্ত, কাকে মণ্ডল সভাপতি করা হবে। জেলা সভাপতি তার কথা মতো না চলায় ওরা গাড়িতে তালা দেয়, এটা লজ্জার। সুব্রত ঠাকুর পাল্টা বলেন, গাইঘাটার মণ্ডল সভাপতি কাকে করা হবে কর্মীরা জানতে চেয়েছিলেন। কোনো উত্তর না দিয়ে বিকাশবাবু চলে যান। আমি নয়, ক্ষুব্ধ কর্মীরাই তালা দিয়েছে গাড়িতে। যদিও এই বিষয়ে বিকাশ ঘোষ বলেন, এই বিষয়ে আমি কিছু বলবো না, যা বলার সাংসদ শান্তনু ঠাকুর বলেছেন। বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের খুনের ঘটনা নিয়ে কড়া বিবৃতি দিল ভারত। নয়াদিল্লি স্পষ্ট করছে, যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি দিতে হবে, ঘটনার বিচার করতেই হবে। পাশাপাশি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে বাংলাদেশি সংবাদ মাধ্যমের একটি অংশ প্রকাশিত খবরকে ভ্রান্ত ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে ভারত। রবিবার বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই ঘটনায় হাই কমিশনের নিরাপত্তা ভাঙার কোনো চেষ্টাই হয়নি।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ক্রমাগত নজর রেখে চলেছে ভারত। দীপু হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের আওতায় যত দ্রুত সম্ভব আনতে হবে। এদিকে 20 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রায় 20 থেকে 25 জন যুবক জড়ো হয়ে স্লোগান দেন। ময়মনসিংহের দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে এই বিক্ষোভ হয় বলে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, কোনো সময় হাইকমিশনে বেড়া ভাঙার চেষ্টা হয়নি বা নিরাপত্তা সংক্রান্ত কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়নি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বিবৃতিতে আরও জানানো হয়েছে, ঘটনার ভিডিও প্রকাশ্যে রয়েছে, যা থেকে প্রকৃত পরিস্থিতি কি ছিল সহজেই জানা যায়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সমস্ত বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার দায় ভারত কঠোরভাবে পালন করে। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে পুড়িয়ে খুনের অভিযোগ। দীপু দাস খুনে ইউনূসকে করা বার্তা দিল ভারত। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, দীপু হত্যাকাণ্ডের অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। গতকাল দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে কয়েকজন বিক্ষোভ দেখান। সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রথম সারির একাংশ সংবাদ মাধ্যম খবর পরিবেশন করে। সেটা প্রচার করার দায়িত্ব নিয়েছেন সেখানকার সরকারি অফিসাররাই। ইউনূস প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে সেই খবরকে প্রচার করা হচ্ছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে শুধু বিক্ষোভ হয়নি, বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লির মাটিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, 20 থেকে 25 জন যুবক বিক্ষোভ দেখাচ্ছিলেন। বাংলাদেশ হাই কমিশনের সামনে যে বিক্ষোভ চলছিল, সঙ্গে সঙ্গে ব্যারিকেড করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। ইউনূস প্রশাসনের তরফ থেকে যে প্রচার চলছে, সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। পাশাপাশি নয়াদিল্লির তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ দীপু দাস হত্যায় যারা জড়িত তাদের অতি দ্রুত গ্রেফতার করতে হবে। বাংলাদেশ কোন পথে হাঁটবে সেটা সময়ের অপেক্ষা। বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পরিবর্তিত পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। তার প্রেক্ষিতে ভারত পদক্ষেপ করবে, সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সরকারি অথরিটিকে নয়াদিল্লির তরফ থেকে জানানো হয়েছে, সংখ্যালঘুদের উপর হামলায় ভারত উদ্বিগ্ন। ওসমান হাদির মৃত্যুর পর নতুন করে ফুঁসে উঠেছে বাংলাদেশ। সেই প্রেক্ষিতেই বাংলাদেশে দীপু দাসের খুন। বছর 27-এর দীপু স্থানীয় একটি পোশাকের কারখানায় কাজ করতেন। সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাতে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে কারখানার নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ দীপুকে বাইরে বার করে নেয়। মুহূর্তে তাকে ঘিরে উত্তেজিত জনতা বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। তাতে মৃত্যু হয় দীপুর। এরপর দেহটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ভিডিও দ্রুত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তা শিউরে ওঠার মতো। ট্রেনে চড়ে এলো 55টি বাইক, সবগুলি রয়েছে বিহারের নম্বর। বর্ধমানে বিজেপি নেতার নামে এলো এই বিপুল সংখ্যক দু চাকার গাড়ি, সেই নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের এক স্থানীয় নেতার কথায় 55টি দু চাকার গাড়ি এসেছে। বিহার ভোটে বাইকগুলি কাজে এসেছে, এবার বাংলার ভোটেও লাগবে। আজ বাইক এসেছে, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এক নেতার কথায় বাইকগুলি কর্মীদের ব্যবহারের জন্য আনা হয়েছে, কারো একজনের নামে আনাতো হতো, তাই আমাদের এক নেতার নামে আনানো হয়েছে। 2025-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে যে ভালো করে কুমোর বাচ্ছে বিজেপি, সেটা রাজনীতিতে ময়দানে সুস্পষ্ট। 20 তারিখে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়াশার কারণে মোদী কপ্টার নামতে ব্যর্থ হয় তাহেরপুরে, তাই তাকে ফিরিয়ে নিয়ে আসা হয় দমদমে। দৃশ্যমানতার উন্নতি হলে তিনি কপ্টারে তাহেরপুর যাবেন বলে মনে করা হয়েছিল, তবে সড়ক পথে প্রধানমন্ত্রী সভাস্থলে যেতে পারেন এই সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত দমদম বিমানবন্দর থেকে ভার্চুয়ালি সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গে কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্ট বলেন, উনি কৃষ্ণনগরেও নামতে পারতেন, তবে মাননীয় প্রধানমন্ত্রী অভিধানে কৃষ্ণনগর নেই, কৃষ্ণগড় আছে। আমাদের মুখ্যমন্ত্রী যদি কোথাও উপস্থিত না হতে পারেন, তাহলে পালিয়ে যাওয়া বলা হয় এবং পদত্যাগ দাবি করা হয়। আজ প্রধানমন্ত্রী যে পৌঁছতে পারলেন না, 3 জন মানুষ মারা গেলেন, তাহলে তিনি কি পদত্যাগ করবেন? মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে যারা আঙুল তুলেছেন, সেক্ষেত্রে আমরা ধিক্কার জানাই। শুধু তাই নয়, এয়ারপোর্টে বসে কি রাজনৈতিক সভা করা যায়? সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চন্দ্রিমা বলেন, এটা বিমানবন্দর তো কেন্দ্রের জায়গা, এই কাজের জন্য তার পদত্যাগ করা উচিত নয়। কিন্তু উনি তো সাংবাদিকদের মুখোমুখি বসবেন না। আমরা বলছি, এই কথাগুলো আপনারা তুলে ধরুন। লিওনেল মেসির কলকাতা সফর নিয়ে বিতর্ক এখন অব্যাহত। যুব ভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলার জেরে কার্যত মুখ পুড়েছে বাংলার। এমনকি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে মেসির মূর্তি নিয়ে রয়েছে সমালোচনা। এবার এই বিষয়ে মুখ খুললেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। মেসির নাকি মূর্তিটি ভালো লেগেছিল দাবি রাজ্যের মন্ত্রীর।
কলকাতার সফরে প্রথম দিনে বাইপাসের ধারে 5 তারা হোটেলে মেসির হাত ধরে ডিজিটালি উন্মোচিত হয় তারই মূর্তি। কানাঘুষো শোনা যায় 5 তারা ওই হোটেলের দখল নাকি ছিল সুজিত বসুরই হাতে। মেসির কলকাতার সফরকে স্মরণীয় করে রাখতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে উন্মোচন করা হয় তার মূর্তি। সেই মূর্তির গড়ন নিয়ে সমালোচনার জবাবে এবার মুখ খুললেন মন্ত্রী। মেসির মূর্তির মুখের গড়ন নিয়ে নেটপাড়ায় বিস্তর আলোচনা সমালোচনা হয়েছে। তবে এবার মন্ত্রী সুজিত বসু দাবি করেন মূর্তিটা নাকি মেসির ভালো লেগেছে। রবিবার তিনি বলেন মেসির প্রশংসা করেছেন, মূর্তি নিয়ে কেউ প্রশ্ন করেনি। 2-1 নিন্দুক সবসময় প্রশ্ন করেন, কেউ মেসি নিজে ওটার প্রশংসা করে 1-2 নম্বরে ওই ছবিটা রেখেছেন।